তো সে হচ্ছে বাংলাদেশের আপনার কি একজন মনে হয় যে নাগরিক। শেখ হাসিনার যে কনফারেন্স, এই কনফারেন্স ভারতের অনুমতি ছাড়াই হয়েছে? মানে না, না, যেটা ভারতের তারা অনুমতি না, বাট ভারত এটা তৈরি করে দিয়েছে, ফ্যাসিলিটেট তৈরি করে করে দিয়েছে। দিয়েছে। হ্যাঁ। আপনি এটা প্রচার, ওই জায়গায় অ্যারেঞ্জমেন্ট সবকিছু আপনি খেয়াল করে দেখেন। ইভেন ওই হুম। একই দিন যেদিন আপনার এটা আমি 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 আই এম টকিং এভিডেন্সিয়ালি, ওই একই দিন আমার ভারতের একটা টিভি চ্যানেল ইন্টারভিউ ছিল ওই একই টাইমে। তখন হুম। তারা আমার ইন্টারভিউটা ক্যান্সেল করেছিল এবং আমাকে টেক্সট করেছিল যে কারণ হচ্ছে একটু পরেই শেখ হাসিনার প্রেস ব্রিফিং হবে, তাদেরকে সেটা প্রচার করতে হুম। হবে। সো আই হ্যাভ দ্য হুম। এভিডেন্স উইথ হুম। মি। তো এখানে বিষয়টা হচ্ছে যে তারা, তাদের সমস্ত মিডিয়া ফোকাস ছিল ওই দিন শেখ হাসিনার দিকে। তো এখানে বিষয়টা কি দেখেন, যে ওই জন্য আমি একটা কথা বললাম যে আপনি খেয়াল করে দেখেন যে সেই 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি, ডাচ, পর্তুগিজ সব বিভিন্ন ইউরোপীয় শক্তি বাংলাদেশে ছিল। আপনি ওই হুম। সময়টায় তারা তাদের যেভাবে বাংলাদেশে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রুলটা এস্টাবলিশ করার চেষ্টা করেছিল, এখন বাংলাদেশের সাথে কিন্তু বিভিন্ন কান্ট্রির এখনো সম্পর্ক আছে। কিন্তু হুম। ভারত কিন্তু ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা আছে। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমরা পাকিস্তান মানে ওই যে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে। পাকিস্তান কিভাবে হুম। স্বাধীন হলো ভারত থেকে, ইন্ডিয়া থেকে, মানে বাংলাদেশ সহ স্বাধীন হয়েছিল কোন ইসে, প্রেক্ষাপটে? কারণ তখন আপনার দুইটা গোষ্ঠী ভারতবর্ষে খুব চাপের মধ্যে ছিল। একটা ছিল আপনার ভারতের সাথেই কিন্তু পাকিস্তান থাকতো বা বাংলাদেশ থাকতো। থাকে নাই কারণ কি তখন আপনার আহ নিম্নবর্ণে হিন্দু এবং মুসলমান এই দুইটা গ্রুপ হুম। মারাত্মক নিষ্পেষণে ছিল। শুধু হুম। হুম। ফ্যাসিলিটেড ছিল উচ্চবর্ণের হিন্দুরা। যে কারণে আপনার তখন পাকিস্তান বিভক্ত হয় এবং মুসলিমরা আলাদা হয়ে যায়। এবং সেখান থেকে কিন্তু আপনি আহ, আলাদা হয়েছে আমরা, আমার তারপরেও কিন্তু ভারত পিছু ছাড়েনি। পরে আমাদেরকে তাদের স্বার্থে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে, হ্যাঁ আমাদের স্বাধীনতা দরকার, আমরা স্বাধীন হয়েছি, দ্যাটস গুড। কিন্তু আমাদেরকে, আমরা আমাদের জায়গায় স্বাধীন হয়েছি ঠিক আছে, কিন্তু তারা খুশি হয়েছে পাকিস্তান থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছে এই জন্য। এবং সেটা করেছে হুম। কি জন্য, যাতে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে, পাকিস্তান সাথে থাকলে তো করতে পারতো না। হুম। এটা করার আর ওই একই ফরম্যাটে বাংলাদেশে এখন ওই অনেকগুলো কোম্পানি আছে, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গাটা তারা রিপ্লেস করতেছে, সেটা হচ্ছে এই আপনার বসুন্ধরা, সিটি গ্রুপ, এসালোমেরা। এবং এরা বাংলাদেশে দেখেন ব্যাংকিং খাত, জ্বালানি খাত, পরিবহন খাত, গণমাধ্যম, আপনি খেয়াল করে দেখেন, আমি যা যা বলি যদি হুম। বিচ্যুত হয় আপনি আমাকে ধরতে পারেন। এই যে বসুন্ধরা বলেন, আপনার বেক্সিমকো বলেন, বা আপনার এই সিটি গ্রুপ, তারপরে আপনার আহ, আরেকটা কি আপনার এই যে এসালো, দেখেন প্রত্যেকে কিন্তু মিডিয়া। এসালাম তো বড়, এখন তো আবার আমরা হ্যাঁ, দেখলাম যে দেখেন বিদ্যুৎ খাত প্রত্যেকে, আমি ইয়েকে একটা দেওয়া করে হচ্ছে। বলি দেখেন, এদের মেঘনা প্রত্যেকের গ্রুপ, কিন্তু ব্যাংক আছে, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপও তো প্রত্যেকের কিন্তু আসছে। হুম। প্রত্যেকে কিন্তু ব্যাংকের শেয়ার আছে, ব্যাংকের নিয়ন্ত্রণ আছে, প্রত্যেকের ব্যাংকের হুম। নিয়ন্ত্রণ আছে, প্রত্যেকের শিল্প জ্বালানি ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ আছে, পরিবহন সেক্টরে তাদের বিশাল কন্ট্রিবিউশন আছে, গণমাধ্যম মিডিয়াতেও প্রত্যেকের আছে। টিভি চ্যানেল আছে, প্রত্যেক গণমাধ্যম আছে, অবকাঠামো সবকিছু তাদের আছে। এবং এগুলোকে তারা এমন ভাবে এগুলো ব্যবসায়িক সম্প্রসারণ করছে যে তাদের এই ব্যবসায়িক সম্প্রসারণ থেকে তাদের অর্থনৈতিক ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ হয়ে যাচ্ছে তাদের। হুম। অর্থনৈতিক যে একটা ক্ষমতা, তারা অতিরিক্ত মাত্রায় এটাকে আপনার সেন্ট্রালাইজ করে ফেলছে। এটা করার কারণে কিন্তু এখন বাংলাদেশে যেই সরকার হোক, ওই সরকার এদের নিয়ন্ত্রণে চলে যায়। সরকার এসে চিন্তা করে এদেরকে বেশি খেপানো যাবে না, এদেরকে হুম। খেপাইতে গেলে বিপদে পড়ে যাব। ঠিক একইভাবে আপনি চিন্তা করেন ওই যে ইয়ের সময় আপনার মানে আপনার যে মানে কিসের সরকার থেকে, নিয়ন্ত্রণ করার পরিবর্তে ওরাই সরকারকে নিয়ন্ত্রণ করে, যে হ্যাঁ সরকারই ওরাই আসে নিয়ন্ত্রণ করে। আপনার ওরাই নিয়ন্ত্রণ আপনার করছে। আরেকটা ঘটনা উদাহরণ এখানটা নিয়ে, আপনার যখন ওই যে আপনার এই যে, আপনার একটা শব্দ তো নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক সম্পর্কে বানানা স্টেট, এই ব্যানানা হ্যাঁ। স্টেট হ্যাঁ। যে আমরা বলি, ব্যানানা বানান। স্টেট কোথা থেকে, ওই গুয়েতমালাতে যখন আমেরিকা আপনার কলা চাষ করছিল হুম। ওইখান থেকে। হুম। তারা কিন্তু সেখানে ওই রকম এক পর্যায়ে চাষবাস করতে করতে তারা 40% জায়গা নিয়ে নিছিল। নিয়ে নেওয়ার পরে তারা ওই জায়গাটা এক পর্যায়ে তারা করলো কি, যখন 1952 বা 54 সালে যখন নতুন সরকার গঠন হয়, অনেক বছর পরে, প্রায় 40-50 বছর পরে, তারা 40-50 বছর পর্যন্ত ওই জায়গায় তারা কলা চাষ করছে। কলা চাষ করার পর হুম। তারা ওইখানে অনেক কিছু অবকাঠামো নির্মাণ করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কাজটা করছে একই সিস্টেমে তারা সমস্ত জায়গা তারা তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। নিয়ন্ত্রণ নেওয়ার পরে যখন দেখা গেল যে তারা 40% অধিক জায়গা তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, সরকারের অনেক কিছু তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, কর্মচারীরা, বিভিন্ন ব্যবসায়ীরা তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, তখন তারা আহ, অতিমাত্রায় বাড়াবাড়ি করার কারণে তখন নতুন সরকার যখন 52-53 সালে যখন গঠন হয়, তখন নতুন সরকার চিন্তা করলো যে এইভাবে চলতে থাকলে তো একসময় তারা দেশের একটা অংশ হয়ে যাবে। তখন তাদেরকে হুম। ওই প্রতিষ্ঠানে তাদেরকে ট্যাক্স আরোপ করা হলো, তারা কিন্তু তারা ট্যাক্স দিত না। যখন ট্যাক্স আরোপ করলো তারা করলো কি, এটা আমেরিকার সিআইএ কে জানাইলো। সেই হুম। আস্তে করে করলো কি,
ওই আপনার গোয়েতমালা সরকারকে তাদেরকে উৎখাত করে দিল। হুম যেটা আপনার ওই যে কিছুদিন আগে আপনার ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটেছে, ডোনাল্ড ট্রাম্প হুম যেটা হুম করেছে, ঠিক একইভাবে এই বাংলাদেশে আপনি দেখবেন ভারত কিন্তু ওই একই ফর্মেটে আগাচ্ছে। ভারতের এই যে বাংলাদেশে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এমনভাবে একটা নিয়ন্ত্রণ অবস্থায় চলে যাচ্ছে, এই প্রতিষ্ঠানগুলো এমনভাবে ক্রাইসিস তৈরি করবে যে সরকার এক পর্যায়ে তাদের সাথে কম্প্রোমাইজ করতে বাধ্য হবে। এবং এই কম্প্রোমাইজেশনের কারণে আমাদের কোন সরকার দেখবেন, এই যে দেখেন কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় যখন কড়া একটা বার্তা দিল ভারতকে, এরকম কড়া বার্তা কিন্তু কখনো বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর কোন সরকার, তারেক রহমানকে এই একটা জায়গায়, তারেক রহমান প্লাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা জায়গায় আপনাকে ধন্যবাদ দিতেই হবে এটাকে, এবং খুব বড় সড়ভাবে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে এই বলিষ্ঠ ভূমিকাটা দেখাইছে, যে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠিটা, যে আপনার চিঠি না, একটা প্রজ্ঞাপন দিয়েছে, বা প্রজ্ঞাপন ঠিক না, একটা প্রেস রিলিজ করেছে। এই হুম প্রেস রিলিজের যে ভাষা, যে শব্দচয়ন, যে বার্তাটা এটার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রকে দেওয়া হয়েছে, এইটা বাংলাদেশের স্বাধীনতার পর কোন সরকার দেয়নি, কোন দিতে সরকার। পারেনি। কিন্তু এটা না বলা করতে, হচ্ছে যে যারা সমালোচনা করছে তারা বলছে যে এটা শুধুমাত্র ফেসবুকে দিয়েছে, কিন্তু ভারতকে দেয়নি। মানে না না ভারতকে ভারতকেই দিতে হবে কেন? ফেসবুকের না না মাধ্যমে না, এখানে দিয়েছে। এখানে এখানে আপা একটা কথা বলি, ভারতকে দিতে হবে হুম কেন? প্রেস রিলিজের ভাষা পরিষ্কার, ভারত এটা নিয়ে ভারত উদ্বিগ্ন হয়েছে। ভারত এনডিটিভি আমার মতো মানুষের ইন্টারভিউ নিয়েছে, আমি নিজে ইন্টারভিউ দিয়েছি। কারণ ওই প্রেস হুম রিলিজের হুম পরে ভারতের মিডিয়াগুলো আমাদেরকে ইন্টারভিউতে ডাকছে কেন? তার মানে কি ইম্প্যাক্ট হ্যাপেন, আপনার এখানে ইম্প্যাক্ট হুম। হয়েছে তো এটা। আপনি একটা, আপনি দেখবেন কি বাংলাদেশের কোন কাজে ভারত কোথায় কিন্তু ইম্প্যাক্টেড, ভারতকে দ্যাটস এগুলোকে দ্য, গুরুত্ব দিচ্ছে। এর আগেও তো শেখ হাসিনা কনফারেন্সের আগেও তো ভারতকে সতর্ক করেছে বাংলাদেশ থেকে। তা ভারতকে আসলে গুরুত্ব দিচ্ছে না কিনা, ওই তারপরে গুরুত্ব যে এই কঠিন ভাষায় শেখ যে হাসিনার সতর্ক বিবৃতি কিরকম দিচ্ছে। শুনেন, শেখ হাসিনার সতর্ক কিরকম, ওই হুম পোলা যখন আমরা ছোটবেলা ওই দেখতাম যে আমাদের কিছু এক প্রতিবেশী ছিল, ওই সন্তানকে অত্যাধিক আদর করতো, তো সন্তান সে বিভিন্ন জায়গায় খালি মারামারি করতো, তখন বাবার কাছে নালিশ করতে আসতো, বাবা তখন হুম ওই প্রতিবেশীর সামনে ছেলের খুব ধমক দিত জোরে, পরে ওই চলে যাওয়ার পর বলতো বাবা তুই ধমক না দিলে এরা খুব উচ্চ বাচ্চা, তোর ছেলে জিজ্ঞাসা করতো বাবা আমাকে এরকম বকা দিলা কেন, আরে বুঝিস না হুম তোকে যদি ওদের সামনে বকা না দিই ওরা তো মাইন্ড করতো। তো শেখ হাসিনা হলো এইটা করে, সে হুম তার সে ওই একই কাজটা করছে, ভারতকে টুকটাক এইটা ওইটা বলছে, মূলত মানে একটা আমাদেরকে একটা শান্ত রাখার জন্য, কিন্তু তলে তলে তো ভারতকে সবই দিয়ে দিচ্ছে, তলে তলে তো সব এগ্রিমেন্ট যা কিছু হয়েছে সব তো ভারতের ফেভারই। এবং এখনো হুম তো আপনি দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সবচেয়ে বড় ভণ্ডামি করতেছে বাংলাদেশের, শোন বিশ্বাসঘাতক, আমি শেখ হাসিনাকে আমি শত্রু বলতে পারি, কিন্তু শেখ হাসিনা হচ্ছে আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি শেখ হুম হাসিনার প্রতি বিশ্বাস আস্থা রাখেন নাই, সে আস্থা রাখেনি নেই, আস্থা ভাঙবে কি? কিন্তু শেখ হুম হুম ইউনূসের প্রতি আপনি আস্থা রেখেছিলেন, অনেক হুম বেশি হুম আস্থা ছিল 5 আগস্টের পরে যে এই লোক বাংলাদেশকে একদম আকাশে নিয়ে যাবে, কিন্তু সেই ইউনূস সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা বাংলাদেশের সাথে করেছে। বাংলাদেশের ইতিহাসে আপনার মীর জাফরের পরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ইউনূস আমাদেরকে উপরে উপরে এইটা ওইটা বলছে, কিন্তু তলে তলে হুম সে ভারতের কোনো কিছু পরিবর্তন করেনি, কোনো কিছুই না।